আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ কথা বলবো বিশ্ব রাজনীতি নিয়ে। আমরা সকলে জানি বিশ্বে যা কিছু ঘটছে তারা অনেক কিছু পূর্ব পরিকল্পনা মাফিক চলে। আজকে যে গাজায় এতগুলো মানুষ মারছে, সারা বিশ্বে দেখছে যে গাজায় কত মানুষ মারা যাচ্ছে। আমরা এগুলো দেখছি, কিন্তু এর পিছনে কিছু আছে কি না, বা কোনো আমরা যা দেখছি তার ভিতরে আরও কিছু আছে কিনা, এগুলোর মধ্যে কিছু সন্দেহ বা কিছু কারণ থাকতে পারে, সেগুলো নিয়ে একটু আজকে আলোচনা করব। নাম্বার 1, ইরানের ভূমিকা। ইরান শুরু থেকেই গাজার পক্ষে কথা বলছে, মুসলমানদের পক্ষে কথা বলছে, কিন্তু ইরান যতটা কথা বলছে বাস্তবে তার প্রতিফলন খুবই নগণ্য, সামান্য। আবার ইরানদের সাথে সাধারণ মুসল্লি যারা, ইরানরা তো ম্যাক্সিমাম শিয়াপন্থী আর বাকি সবাই হচ্ছে সুন্নিপন্থী। তো একটা মতদ্বৈধতা বা একটা শত্রুভাব মহাপুর মনোভাব এতদিন ছিল, মাঝখানে কিছুটা একটু কোমলতা চলে আসছে, কিন্তু তাদের মধ্যে একটা বৈরিত মনোভাব আছেই সুন্নি এবং শিয়ার মধ্যে, এবং শত্রুভাবাপন্ন এমন অবস্থা আছে। কারণ শিয়া তথা ইরানের অন্যান্য কার্যকলাপে দেখা যায় তারা সুন্নিকে হত্যা করতে বিন্দুমাত্র দ্বিধা করে না, বা সুন্নিদেরকে তারা যেমন সিরিয়ায় বা তারা ইরাকের আশেপাশের যে এলাকাগুলো সুন্নিদেরকে তারা হত্যা করতেছে। তাহলে তারা গাজার পক্ষ কেন নিচ্ছে? প্রশ্ন কিন্তু একটাই। ইরান সিরিয়াদের শত্রু, ইরাকের শত্রু, এমনকি সৌদি আরব ইয়েমেনেরও শত্রু। সেই ইরান কেন গাজার ফিলিস্তিনের পক্ষে কথা বলছে? আমাদের সাধারণ মস্তিষ্ক বলে যেহেতু তারা মুসলিম, এই জন্য তারা মুসলিমের পক্ষে কথা বলছে, কিন্তু তারা যতটা কথা বলছে বাস্তবে তার ভূমিকা কিন্তু ততটা দেখা যাচ্ছে না। তারা শুধু হুমকি দিচ্ছে, আর হুমকির পাল্টা জবাবে ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের উপরে একের পর এক বোমা ফেলতেইছে। ইরান বোমা ফেলে ইসরায়েলের উদ্দেশ্যে, সেই বোমা কিন্তু ইসরায়েলের খুব একটা ক্ষতি হয় না, কিন্তু তার পাল্টা আক্রমণে কিন্তু গাজা ধ্বংস হয়ে যাচ্ছে। এ পর্যন্ত ইরানের কতটা আক্রমণ সফলভাবে ইসরায়েলের মাটিতে আঘাত করছে, বা বিভিন্ন স্থাপনা ধ্বংস করছে, বা গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করছে, এরকম বাস্তবে কিন্তু তেমন কিছু দেখা যায় না। তার এটা কি এমন হতে পারে যে ইরান অ্যাকচুয়ালি ইসরায়েলের পক্ষে কাজ করতেছে, মুসলমানদের পক্ষ নিয়ে? যে ইরান মাঝে মধ্যে ফাঁকা বলে ছাড়া মুসলমানদের পক্ষ নিয়ে কথা বলবে, মাঝে মধ্যে 2-1টা বোমা বা 2-1টা ফাঁকা স্থানে ফেলে দেবে, এর প্রেক্ষিতে ইসরায়েল পাল্টা আক্রমণ করে পুরো ফিলিস্তিনকে এক মাটির সাথে ধসিয়ে দেবে, এবং দিয়েছেও। বাস্তবে আমরা তা দেখতেছি। তার বোঝা যাচ্ছে কি, সন্দেহ জাগে মনের মধ্যে যে ইরান কি আসলেও মুসলমানের পক্ষে কথা বলছে, নাকি ইরান আসলেই ইসরায়েলের সাথে গোপনে কাজ করছে। তাদের যে কাজের কৌশল, সে কৌশল তো এমনই মনে হয়। এবং ফিলিস্তিনের যে বাহিনী যারা কাজ করবে, আক্রমণ করলো, ইসরায়েল আক্রমণ করে, তাদের যে আক্রমণ পরেই এত কিছু হয়ে গেল। ইসরায়েলের যে আক্রমণটা হলো বা এতজন লোক বন্দি করে নিয়ে আসলো, এটা তো আমার কনফিউশন লাগে। আমি পুরোপুরি সন্দেহ করতেছি না, কিন্তু যেহেতু বিশ্ব রাজনীতি অনেকটা গোপন, অনেক কিছু আতাতের মাধ্যমে ঘটে, অনেক প্ল্যান পরিকল্পনা, অনেক গোপন সম্পর্ক, অনেক গোপন চুক্তি, এগুলোর মাধ্যমে বিশ্ব রাজনীতি চলে। আমরা যা চোখে দেখি তা সত্য নয়, এর পিছনে অনেক কিছু লুকিয়ে থাকে। তেমনিভাবে ফিলিস্তিনের যে স্বাধীনতাকামী গোষ্ঠী, তারাও কি ইরানের হাতের পুতুল হয়ে গেল কি না, তারাও কি ইসরায়েলের পরিকল্পনার অংশ কি না, জেনে হোক অথবা না জেনে হোক, আমি বলছি না সরাসরি জড়িত। কারণ দেশটা ধ্বংস হয়ে গেল, পুরো দেশের ফাউন্ডেশন একদম ধ্বংস করে দিল। কতগুলো প্রায় 1.5 লক্ষ মানুষকে হত্যা করা হলো, কিন্তু
ওই সংগঠনের মানুষ কতজন মারা গেছে, এই স্বাধীনতা কর্মী সংগঠনের মানুষ কতজন মারা গেল, গুটি কয়েক, কিন্তু জনগণ কিন্তু মারা যাচ্ছে। এবং এই আক্রমণ চলাকালীন তাদের যে একটা ইফেক্টিভ কোনো আক্রমণ, আমি যে এর সাথে যুদ্ধ করবো, যুদ্ধের যে পরিকল্পনাটা আমি কী নিলাম, আমি যুদ্ধ করতে পারতেছি না, আমি মাটির ভিতরে লুকিয়ে আছি, এটা কি সমাধান নাকি? জনগণ মরতেছে, আমি আমার জীবন সেভ করতেছি, আমি কেমন যোদ্ধা হলাম? এগুলো বিশ্ব রাজনীতি, এগুলোর অনেক মারপেস খেলা আছে। এখন বাস্তবে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা খুবই মুশকিল। এগুলোর অন্তর্নিহিত তথ্যগুলো না পাওয়া পর্যন্ত আসলে এগুলোর সমাধান বের করা সম্ভব না। ঠিক আছে। আর ইসরায়েল হচ্ছে, আমরা হয়তো মুসলমানরা চিন্তা করি 1 বছরের 2 বছরের 5 বছরে কীভাবে আমরা চলবো, আর ইসরায়েল 1000 বছরের পরিকল্পনা বাস্তবায়নের কাজ করে। তারা কার মাধ্যমে কাকে দিয়ে কোন কাজ করাবে এটা বোঝা বড় মুশকিল। এজন্য মুসলমানদেরকে শক্তিশালী হতে হবে, সেটা অর্থনৈতিক দিক দিয়ে হোক, সেটা হচ্ছে অস্ত্রের দিক দিয়ে হোক, সব দিক দিয়ে কোনো দিক দিয়ে মুসলমানকে পিছিয়ে থাকা যাবে না। এই পৃথিবীতে টিকতে হলে মুসলমানকে তার সক্রিয় স্থানকে শক্ত মজবুত করতে হবে, যুদ্ধ সরঞ্জাম থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে তার সক্রিয় শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে, তাহলে মুসলমান এই পৃথিবীতে টিকবে। হ্যাঁ, হাদিসে আছে মুসলমান টিকবে, মুসলমান কিয়ামত পর্যন্ত থাকবে, এটা সত্য। কিন্তু যদি মুসলমানরা নিজেরা শক্তিশালী না হয়, নিজের মতো ঐক্য না থাকে, তাহলে মুসলমান মার খেতে 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 মার খাতেই থাকবে। যেমন ধরুন ফিলিস্তিনে অর্ধ লক্ষ মানুষকে হত্যা করা হলো, সবাই কিন্তু সাধারণ মানুষ, কেউ কিন্তু যোদ্ধা না, অথচ সাধারণ মানুষকে হত্যা করার কোনো ইতিহাস, সাধারণ মানুষকে হত্যা করার কোনো আছে, নিয়ম আছে? বিশ্ব রাজনীতি বলেন, যুদ্ধ আইন বলেন, কোথাও তো সাধারণ মানুষকে হত্যা করার কোনো ইতিহাস নাই, কিন্তু হত্যা তো করছে। এবং শুধু হত্যা করছে না, নারী শিশু, বিল্ডিং সহ, মসজিদ সহ, উপাসনা সহ সব উড়িয়ে দিচ্ছে। এগুলো তো যুদ্ধনীতির মধ্যেই পড়ে, তারপরেও কিন্তু ঘটছে। আর এসবের মধ্যে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে হচ্ছে ইরান। মাঝে মধ্যে কয়েকটা বোমা মারে, যা ইসরায়েলের বিভিন্ন ফাঁকা মাঠে বা বিভিন্ন জায়গায় ক্ষেতের মধ্যে পড়ে, অথবা এমন এক জায়গায় পড়ে যে জায়গায় কেউ নাই, তার এর পাল্টা আক্রমণে পুরো ফিলিস্তিন ধ্বংস হয়ে যাচ্ছে। এইসব প্ল্যানের আসলে প্ল্যান মাফিক কিনা এটা বোঝার দরকার আছে। আমরা অবশ্যই এর বিরোধিতা করি, সাধারণ মুসলিম হিসেবে, সাধারণ মানুষ হিসেবে। একজন মানুষ যদি সে যে ধর্মেরই হোক, কেউ এরকম আক্রমণ, এরকম মেসাকার, এরকম